যদি পৃথিবীটা স্বপ্নেরই দেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নেরই দেশ হয়, তবে কেমন হতো বলো তো? যদি না শেষ হয়, তবে কেমন হতো বলো তো? উত্তম কুমারের মতো একটু হতে পারবি না ভাই? না পারবো। সাথে সাথে কাকা এসে বলল না, তোকে ওই উদয় শঙ্করের মতো নাচিয়ে হতে হবে। পারবি না বাবা? খুব পারবো। ছেলের পিঠে একটা ব্যাগের বোঝা, একটা খাঁচার মতো গাড়ি এসে দাঁড়ালো, ছেলেকে তুলে দিল, মনে হলো যেন পুলিশ আসামি ধরে নিয়ে গেল। আস্তে আস্তে ওই ছেলেটা বড় যখন হলো, ওরে 14 থেকে দেখি বাবা 16তে পা দিল। এই যে মনমরা হয়ে বসে থাকে স্কুলের বারান্দায়, আর 5টা ছেলে এসে সামনেতে দাঁড়ায়। আরে কি ব্যাপার তোর বলতো? এমন এই বয়সে মনমরা হয়ে আছিস কেন? চল আমাদের সঙ্গে ক্যান্টিনে চল। কেন? বলে চল একটু আনন্দ করবি, আমরা যেমন আনন্দ করি, চল। কিরকম আনন্দ? বলে সব আনন্দ ভরা আছে কাঁচের বোতলে, চল। না ভাই, সব মদ টদ আমি খাবো না। বাবা জানতে পারলে, মা জানতে পারলে ভীষণ লজ্জায় পড়ে যাবো। বললে তোর খ্যাপা, বেটা ছেলে মাল খাবি না, 2-4 বার জেল খাটবি না, তোকে তো এমএলএ এমপি টিকিটই দেবে না রে। বলে তার মানে? এমএলএ এমএ মাতাল, এলে লোকাল, এতে এরিয়া, মাতাল ফর লোকাল এরিয়া, মানে একটাই, বুঝলি? মানে যারা বিধায়ক, এমপি এমএ মাতাল, পিতে পাঁড়, এবার পাঁড় মাতাল, এর বাংলা যাবে না, দিল্লি যাবে মাতালামি করতে। দেখ ভাই, তাই যেন বাবা জানতে না পারে। ওরে জানবে কেন? ডিম খান, ঘি খান, আপেল খান, 6 মাস পরে রেজাল্ট। আর মদ খান, কোনো বেইমানি নাই, একবারে সঙ্গে সঙ্গে রেজাল্ট। অ্যাটাম টু মার্ডার, অবনী ঘোষের ডবল অ্যাকশন। বললো তাহলে কি খাবি বল? বললো যেটি। বললো না ভাই, যেতে জম দিতে দুয়ার, খেলে ওটা জমের দুয়ার যেতে হবে। তাহলে এক কাজ কর, তো লাল মাল খা। বলে না, ও সহ্য করতে পারবো না। তাহলে এক কাজ কর, 3x রাম খা। 3 ইংরেজি কথা, বাংলায় 3, x রোমান হরফে ট্রেন, ইংরেজিতে, বাংলায় 10। তাহলে 3 10 30। আর ইউ এ রাম, আরে রেগুলার ইউ ইউজ এ মেডিসিন। বলছে এটা মেডিসিনের মতো 30 দিন ধরে খাও, এটাই খা। বাস যখন 3-4 গ্লাস হয়ে গেছে না, এর তো গুণ আছে। যে ছেলেটা বলছিল বাবাকে বলিস না, ওই ছেলে তখন লাফ দিয়ে উঠে এই বুকে থাবা দিচ্ছে। নিজের বাপের পয়সায় মাল খায়, তোর বাবা। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, মা যে গান জানে না সেও গায়ক হবে। যত মাতাল আমরা এবার নামবো আন্দোলনে, আমরা রাশনের দোকানে। নম্বর গুণ। 3 নম্বর গুণ, বাড়ির দরজায় গিয়ে খুব আহুতি, কাকা ছেড়ে দাও, মানে কাকা ধরেই নি। কাকা বসে বসে ঢেরাই দড়ি পাকাইছে। না মনে মরগা, রোজ রোজ মদ খাবি, মাতলামি করবি, কে তোকে ধরতে যাবে, দায়ী পড়েছে। ছেড়ে দাও কাকা, আজ বউকে মেরে ফেলাবো। আর বউ তখন কুমড়ে কাপড় জড়িয়ে বলছে, আই না উনিয়ে এই 2000-এর বন্যায় মুর্শিদাবাদে কত ছাগল ভেড়া মূল্য, মা কালিয়ে নাউনে মাতাল মূল্য না, মা মরুক। বমি টমি করে চিত হয়ে পড়ে গেলে কেউ না দেখুক, কুকুরে তো দেখবে, দেখবে না? বলুন, ইংরেজিতে কুকুরকে বলে ডগ। অক্ষর পাল্টাতে হবে না, DOG ডগ। ডিতে ডাইরেক্টর, ওতে অপারেটর, আর জিতে জেনারেটর।
মাইকম্যান, তিনটার একটা যদি ফেল করে মাইক চলবে? চলবে না। তো একটু এদিক থেকে গেলে ডিওজি ডগ, এদিক থেকে আসুন ডান দিক থেকে বাঁয়ে জিওডি গড। ডগে কুকুর আর গডে ঠাকুর। এ মুখখানা চেটে ফুটে খেয়ে মনে মনে করলো দুপা চলেও গেল, আবার মনে মনে ভাবলো যে কিছু নিলে কিছু দিতে হয়। ঠ্যাং তুলে যখন একটু ছিটছিট ছিটছিট করে দেয়, মাতাল কিন্তু বেতাল হয় না। ওই কুকুরের ঠ্যাংটাকে চাপ করে চেপে ধরে বলছে, ওরে আমার মা জননী রে, তুই কত ভালো রে মা, এত রাতে গরম গরম চা। বুঝতে পেরেছেন তো? এই যে ঘরে ঘরে মাতাল তৈরি হচ্ছে, বেতাল তৈরি হচ্ছে কাদের জন্যে? এই নারীদের কারণে। এরা চাহিতে জানে না দয়াময়। মা যদি ছেলেকে বলতো, বাবা তুই রামকৃষ্ণের মতো হতে পারবি না, তুই বিবেকানন্দের মতো হতে পারবি না, তুই সাধক বামা খাবার মতো হতে পারবি না, তুই নজরুল বিদ্যাসাগর রামমোহন হতে পারবি না, ছেলে হয়তো তাই বলতো, আমি তাই হব। কিন্তু ছেলের কাছে এরা এমন কিছু চেয়েছে যে একটা ছেলে ভেবে নিয়েছে যে আমি কার মনে রাখবো। আর বন্ধুরা বলছে যে তোকে অমুক বললে অমুক হ, অমুক বললে অমুক হ, তোকে মাতাল হতে কেউ বলেছে? বলে না, তা বলেনি, তাহলে তুই মাতাল হয়ে যা। আরে দহারি, গায়ে পড়ে আজকের যুব সমাজ এই মায়েদের কারণে ছেলেরা মাতাল, মাকে ছেড়ে আজ বোতলে তালে দিতেছে। বোতলটাকে মা ভেবে আজ আমি বলেছিলাম, নারী তোমাকে কত ভালোবাসি দেখো, তোমাকে বুকে ধরেছি, তোমাকে মাথায় রেখেছি, তোমাকে অসুর হয়ে বুকে ধারণ করেছি। তাহলে তোমাকে আমি এত উপরে রেখেছি, অথচ 25, 26, 27 ডিসেম্বর কলকাতা বিশ্ব বাংলা সঙ্গীত মেলায় যাচ্ছি। হাওড়াতে একটা মিছিল চলছে, বুঝলেন? করতে হবে, করতে হবে, আমাদের দাবি মানতে হবে। বেটা ছেলে আছে, সামনে মেয়ে ছেলে আছে, আদর্শী আছে, বুড়ো আছে, বুড়ি আছে, একেবারে বেশ অল্প বয়সের কুমারী মেয়েরাও আছে। এরা আবার বুক শিখিয়ে বলছে করতে হবে, করতে হবে, করতে হবে। সর্বনাশ। একটা মেয়েকে ডেকে বলে, হ্যাঁ গো দিদি, এই যে করতে হবে করতে হবে বলছে, তো কি করতে হবে গো? কি করতে হবে, কে করবে, কারা করবে, কি করবে? বলছে অত বলতে পারবো না। তো তাহলে ওই যে বলছো করতে হবে করতে হবে বলে আমাদেরকে বলতে বলছে, তাই বলছে। পেছনে দেখছে একজন বলছে, না আমার ছেলেকে মেয়েদেরকে ছেলেদের সমানে সমানে করতে হবে। ছেলেদেরকে মেয়েদেরকে ছেলের সমান মানে? মেয়েরা তো মাথার উপরে ছিল, হঠাৎ এত নিচে পড়ে গেল কি করে? যে এখন ছেলেদের সমান হবার জন্যে মিছিলে স্লোগান দিচ্ছে, ও তোর লাজ লাগে না রে নারী, লাজ লাগে না রে এমন কথা বলতে, ও নারী লাজ লাগে না রে এমন কথা পুরুষের সঙ্গে কি নারীর তুলনা হয়? কখনোই কোনোদিন হয়নি। কেমন? দাপর যুগে কৃষ্ণ যখন জন্ম কংস কারাগারে,
ব্রজলীলা করছেন বৃন্দাবনী। সেই সময় আয়ানো ঘটনি শ্রী গোবিন্দের মামি ছিলেন, আমরা সবাই জানি। আয়ান হচ্ছে কৃষ্ণের মামা, রাধারানী তার গিন্নি। তাহলে মামার বউ তো মামি হবে, একটু করুন জানা জানি। শ্রী গোবিন্দ যখন গরুর পাল নিয়ে মাঠে যায়, রাধারানী তখন একদিন গান ধরেছে, সাদের ভাগ্নে রে ওরে তুই ভালো তোর মামা ভালো না। দেখবেন বিভিন্ন ছেলের মৃত্যু হচ্ছে, কেউ মার্ডার হয়ে যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, এই মেয়েদের ভালোবেসে। মেয়ের বাবা লোক লাগিয়ে ছেলেকে মার্ডার করে দিচ্ছে, কখনো বা মেয়ের বিয়ে দিচ্ছে আলাদা জায়গায়, প্রেমিক তখন আত্মহত্যা করছে, বিষ খেয়ে মরছে, গলায় দড়ি দিচ্ছে, রেলে মাথা দিচ্ছে। আসতে রেল ট্রেন শুধুমাত্র দাঁড়াবে স্টেশনে, স্টেশন ছাড়া দাঁড়াবে না। কোন জায়গায় দাঁড়াবে? যদি একটা রেড ক্রস অর্থাৎ আমার মানে ময়ূর ছাড়া কার্তিক 10টি টাকা দিয়েছে, এ হচ্ছে আসল পুরুষ। দাতার ঘরে জন্ম যার থাকে বুকের পাটা, কবিয়ালকে টাকা দান করতে পারে সে যদি হয় বাপের বেটা। বুঝতে পেরেছেন? বাউলের মেয়েরা নেচে নেচে গান করে, কীর্তনের মেয়েরা দোহাত তুলে নেচে নেচে গান করে। গান তো কত, মেয়েটা রূপ যৌবন দেখে ওই 40-এর উপর পড়া ওই গৌমুখ বুড়ো যারা, তারা গিয়ে গালে গাল দিচ্ছে ভাব সম্বরণ করত। কিন্তু কবিয়ালের কাছে এসে টাকা দিয়ে যাওয়াটা খুব বুকের পাটার কথা। হ্যাঁ, আমি আশীর্বাদ করি ভাই তোমার এই সৎ সাহসটা বেঁচে থাক। শিল্পীর যারা রাখে মান, তাদের মান রাখে স্বয়ং ভগবান। এই বলে আবার আমি আমার পার্লারের দিকে ফিরে যাই। আমি পুরুষে বটে হলাম, করে নষ্ট করে এই মেয়েরা নষ্ট। চাঁদা বুঝে নিলাম, মেয়েদের জন্য জেল খাটছে, ধনঞ্জয়ের হলো ফাঁসি। ওরে তবুও তো মেয়েদের মুখে ফুটলো না রে হাসি। আসতে এরা এখন মুখ্যমন্ত্রী, এরা এখন পাইলট, এরা এখন রেল ট্রেন চালায়, এরা এখন রাষ্ট্রপতি, এরা সব পারে। হ্যাঁ, আবার প্রেম করে গলায় দড়ি দিয়ে চিঠি লিখে যায়, অমুকের কাছে লাঞ্ছিতা হয়ে আমি মারা গেলাম ভাই। তাহলে তোদের বাইরে গিয়ে কি বা লাভ? শোনে রে আমার নারী, হাতে অস্ত্র থাকতে যদি গলায় দিবি দড়ি। তোরা স্বামী শ্বশুরকে ফাঁকি দিয়ে বাইরে যখন যাবি, সেখানেতে গিয়ে নারী বল না কি বা পাবি। আমি বলি ভালো, আমার কথাগুলো শুনে চলো ওরে নারীর দল। পুরুষ শোনো, নারী শোনো, শোনো গো সকল। একটা মেয়ে প্রধান, আপনাদের এটা কোন অঞ্চল? কোন অঞ্চল গো এটা? হ্যাঁ, আচ্ছা, এই অঞ্চলে মেয়ে প্রধান না ছেলে প্রধান? মেয়ে। আচ্ছা, উপপ্রধান বেটা ছেলে? যেখানে মেয়ে প্রধান হয় সেখানে বেটা ছেলে উপপ্রধান থাকতেই হবে। রাষ্ট্রপতি মেয়ে ছেলে তো, উপরাষ্ট্রপতি বেটা ছেলে। দোহারি তা মেয়েটা প্রধান। সেদিন সকালবেলায় আগেকার মায়েরা কি করতো, একটু গোবর ছড়া দিত না দরজায়। এখন সকালবেলায় উঠে মেয়েরা গোবর ছড়া আর দরজায় দেয় না, মারুলি দরজায় দেয় না। ছেলেরা স্কুল কলেজে যেত, মায়ের পায়ে প্রণাম করতো। কেন না, মায়ের পায়ে আলতা থাকতো, আলতা। বুঝতে পেরেছেন? মেয়েরা আলতা পরতো, সিঁড়িতে সিঁদুর পরতো। শ্রীমতী আলতা সিঁদুরের কোম্পানি বা ফ্যাক্টরিটা বোধহয় বন্ধ হয়ে যাবে। দেখুন, মেয়েরা এখন সিঁদুর পরে না। এত টাকা খরচ করে বাবা শাঁখা সিঁদুর কিনে দিয়েছে,
সব গয়না টাকা দিয়ে কিনে পরা যায়, কিন্তু স্বামী ছাড়া শাঁখা সিঁদুর পরা যায় না। তো সেই সিঁদুরটা এখন কেমন পড়ছে, একটু বাইপাসে ঠেকিয়ে দিচ্ছে। সেই গোবিন্দ বললেন, এই ধর্মের সিঁদুরে তোরা অপমান করছিস, বাইপাসে সিঁদুর ঠেকালি, তোদের বাইপাসে ছেলে হবে সব। তা 2000-এর পরে 2000 সালের পরে যে ছেলে মেয়ে হচ্ছে এরা সব নাম্বার নিয়েই আসছে। সকাল 10টার সময় এক পুরো হন্য হয়ে হাসপাতালে ঢুকে বলছে, সিস্টার এই 8টার সময় গীতারানী চৌধুরী প্রসব করেছে একটা পুত্র সন্তান, আমারই বৌমা, আমার নাতি হয়েছে, আমি একটু দেখতে পারি? সিস্টার খাতা খুলে বলল যে এত করে এই স্লিপটা নিয়ে যান, এই নাম্বারটা যার কপালে দেখবেন সেটাই আপনার নাতি। এটা ওটা বেডে দেখছে যে 15-16টা বাচ্চা আছে, তো তার মধ্যে একটার সঙ্গে টিকিট মিলে গেছে। তো নাম্বারটা দেখছে ইংরেজিতে একটা 4, একটা 2, একটা 0, কত হলো 420, বুঝলেন, মানে 420। তখন এই গাল চুলকাতে বলছে, শালো রে শালো 420 ছেলে জন্মে গেল ঘরে রে, মানে 420 জন্ম থেকে নাম্বার নিয়ে আসছে 420 দহারি। তো এই মায়েদের দোষে, মায়েরা এই পায়ের আলতাটা এখন তুলতে তুলতে ছেলেরা আর মায়ের পায়ে প্রণাম করে না, হ্যালো মম হাই প্রণাম করছে। আগেকার মায়েরা যেভাবে নারী এখন সেজে গুজে রাস্তায় বাইর হয়, এদের দেখলেই পুরুষের ইচ্ছে করে এদের ধর্ষণ করি। আর আগেকার মায়েরা, আজও আমি নারীদের কাছে কথাই পুরুষের ভূমিকায় দাঁড়িয়ে বলছি, কোনো প্রশাসন কোনো পুলিশ তোমাদের বাঁচাতে পারবে না মা, নারী যদি তার নারীত্বকে আবার বাঁচাবার চেষ্টা নিজে না করে। লাল পাড় শাড়ি, এক মাথায় এলো চুল, স্মৃতি ভরা সিঁদুর, কপালে গোল ভোরের সূর্য ওঠার মতো লাল টিপ, পায়ে রক্তবর্ণের লাল আলতা, মনে হচ্ছে যেন পদ্ম কমল ফুটেছে। যত বড়ই দুশ্চরিত্র লম্পট হোক না পুরুষ, এই রূপটা যখন নারী দর্শন করবে তখন তাকে আর ধর্ষণ করার ক্ষমতা সে পুরুষের থাকবে না, মনে পড়ে যাবে মধুরা চাঁদের হাসি, মায়ের মুখে ঝরে, মাকে মনে করে, মাকে মনে করে। মধুরা আমার মায়ের হাসি চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। যে আমার মা বিশ্বভুবন মাঝে মাতো, নাই যে তুলনা। ওগো সাদ ললাটে সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা চরের দুটি রক্ত কোমল ভরে, সে যে আমার মা, সে যে আমার মা। বিশ্বভুবন মাঝে মাতো, হয় না তুলনা। আজ নারী, খুব ভালো করে ভেবে দেখো, তুমি ধর্ষিতা হওয়ার পর থানায় যাচ্ছ, থানার বড়বাবু কনস্টেবল তোমাকে একবার ধর্ষণ করছে, তা নাহলে তোমার কেস নিচ্ছে না। তোমরা যদি আগেকার মতো সেই মা হতে চাও, সতীত্ব, নারীত্ব, মাতৃত্ব, লালিত্য, ঐশ্বর্য, মাধুর্য মণ্ডিত হতে চাও, আর তোমরা আবার নারীকে স্মরণ করো, আবার নারীকে স্মরণ করো। ওগো তোমাদের ছেলের কথাটি ধরো, ওগো আবার নারীকে স্মরণ করো।
তো, তা করলেই তো বাবা। তো প্রধান মেয়ে শাশুড়িকে বলছে, মা আজকে একটু তোমার ছেলেকে বলো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবে, মাথা দিয়ে কচুর শাক করো, কেমন, মুগের ডাল করো, চচ্চড়ি করো, ভাজা করো, চাটনি করো, আজ কটা মেম্বার আমার সঙ্গে আসবে। উপপ্রধান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, পালসার গাড়ি, খুব দামি গাড়ি, কালো রং হলে আরো বেশি গাড়ি। আর আর মানে হর্ন দিচ্ছে, এবার এসে চেপেছে। তো গাড়ি যত টাকা দামেরই হোক, একে যদি বলি যে গাড়ি আমাকে এখান থেকে পালিটা মোড় নিয়ে চলো, তো যাবে? যাবে না। তখন ওই স্টিয়ারিং হাত দিয়ে দুঘা মারতে হবে পায়ে। গাড়ি আর নারী, বুঝতে পেরেছেন? তোমাদেরকে বলছি না মা, তোমরা আমার ভালো মা, খুব ভালো মা। এই আমার সঙ্গে যে নারীটা আছে, এই নারীটাকে বলছি, এই দেখ মা, ছাগল যদি ভালো পুষতে হয় দিতে হবে কুলের পাত, ভালো গরু পুষতে গেলে দিতে হবে দুটো খুদের ভাত, ঘোড়া পুষতে গেলে দুবেলা গায়ে বোলাতে হবে হাত, আর দজ্জাল মেয়ে যদি কারো বউ হয় তো সাঁঝে এক লাখ, সকালে এক ভাত, তবে এরা খাবে স্বামীর ভাত, তাছাড়া থাকবে না। গাড়ি আর নারীর সমান, ওই মাঝে মধ্যে দুগা করে না দিলে ঠিক থাকবে না, বুঝতে পেরেছো? দোহারি এবার গাড়ি চলছে খুব, হঠাৎ ধাম করে ব্রেক মেরেছে উপপ্রধান, আর বাপরে বলে জড়িয়ে ধরেছে প্রধান। ন্যাশনাল হাই রোড, NH 34, কোনো ভিড় নাই, কোনো বাম্পার নাই, তুমি এরকম ভাবে ব্রেক করলে কেন? বলে, ও আমার গাড়িটার দাম জানো 1,88,000 টাকা, পেট্রোলের দর জানো 110 টাকা, তো তোমাকে যে আমি নিয়ে যাচ্ছি কোন ইন্টারেস্টে, তুমি আধা দূরে বসে আছো, ব্রেকটা না মারলে তুমি আমাকে জড়িয়ে ধরতে? হ্যাঁ, এই যে ব্রেক মারলাম আমাকে জড়িয়ে ধরেছো, এবার আমি 100-120 পার করে দেবো মিটার, তাতে যদি মরে যাই যাবো। তাহলে বুঝতে পারছো, স্বামী শ্বশুরকে ফাঁকি দিয়ে, সংসারকে ফাঁকি দিয়ে তোমরা যদি বাইরে কিছু করতে যাও, নারীর মান থাকে না, মান থাকে না। আমি ভাবে ভাবে করি আলোচনা গো, মান থাকে না, মান থাকে না, ভাবে ভাবে করি আলোচনা গো, মান থাকে না, মান থাকে না। মা, আমি বলেছিলাম তুমি যখন মা, আমি তখন তোমার ছেলে, তো মা বলার অধিকার কি, মা হওয়ার অধিকার কি তোমরা রেখেছো মা? আমি কর্ণ, তুমি কে? তুমি কুন্তী, মনে পড়ে মা? কুমারী কালে তুমি আমায় জলে ভাসিয়ে দিয়েছিলে তাম্রকুণ্ডে, আমার কচি কচি দুটো হাত তোমাকে খুঁজেছিল মা, আমি চেয়েছিলাম মাতৃ দুগ্ধ পান করে বেঁচে থাকতে, কিন্তু তুমি তা দাওনি। মাতা কিং ভক্ষতি সুতম, শুনেছি মায়ের কাছে পুত্রের মৃত্যু আর বিরহ দুটোই সমান, পুত্র হারার বেদনা অন্তর ছেদন কেবল জননী জানে গো, কেবল জননী জানে। মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, চেয়ে থাকে বরণ বনে গো, চেয়ে থাকে ভজন প্রাণে। মা, তুমি আমার মা, তুমি কুন্তী, আমি তোমার কর্ণ। আমি ভাসতে ভাসতে গঙ্গার ঘাটে রাধার ঘরে গেলাম, আমি ক্ষত্রিয় সন্তান হয়ে মাগো ছুতরের পরিচয় পেলাম। রাজগুরু দ্রোণাচার্য
করিলেন এমন কার্য, অস্ত্র শিক্ষা দিল না কোমরে। আমি পরশুরামের কাছে গিয়েছিলাম ফিরে, সেখানেও হলো না ঠাই। যখন পেল পরিচয়, অভিশাপে দিল কর্ণ বলিরে তোমায়, তুমি যা শিখেছ ভুলে যাবে প্রয়োগের কালে। আমি ভাসতে চোখের জলে মাগো ফিরে এলাম কুলে। যেদিন দ্রৌপদীকে বিয়ে করতে গেলাম লক্ষ্য ভেদ করিতে, সুতপুত্র বলে অপমানে করিল সভাতে। দ্রৌপদী বলেছিল সুতপুত্রে বলিব না কভু, ব্যর্থ অভিমানে মাগো এসেছিলাম ফিরে। আগামীকালে যাব আমি দৈরথ সমরে, এমন সময় দিলে পরিচয় শোনো গো জননী। অর্জুনের ক্ষমতা কি পারে মাগো কর্ণ বধিতে। কর্ণকে বধ করার ক্ষমতা তোমার অর্জুনের নাই মা। তুমি আমায় আজ বধ করে গেলে, জীবনে যারে দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল। মা, আমি যখন অর্জুনকে বাণ মারব, তোমার মুখটা মনে পড়ে যাবে। অর্জুন আমার ভাই, আমার হাতটা কেটে যাবে, আমি অর্জুনকে মারতে পারবো না মা। কিন্তু অর্জুন তো জানবে না যে আমি তার দাদা, তাই অর্জুনের বাণটা আমার বুকে এসে লাগবে। তুমি তো আমায় আজ বধ করে গেলে, যদি আমি চলে যাই, যদি আমার মৃত্যু হয় মা দৈরথ সমরে, যে লজ্জার সতীত্ব ঢাকতে কুমারী কালের সন্তান বলে তুমি আমাকে জলে ভাসিয়ে দিয়েছিলে, সেই দিন কোলে মাথাটা তুলে নিয়ে তুমি পরিষ্কার করে বলো, নারী সতীত্ব বাঁচাতে গিয়ে সন্তানকে জলে ভাসিয়ে দিয়ে মাতৃ নামের যে কলঙ্ক নিয়েছে, তোমরা যেন তেমন মা হও না, তোমরা যেন তেমন মা হও না। মাননীয় সদী সমাজ, আজকের মায়েরা ছেলেকে বিষ দিয়ে মারছে, আজকের মায়েরা ছেলেরা টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে, আজকের মায়েরা সন্তানকে নষ্ট করে জঙ্গলে ছালে ফেলে দিচ্ছে। বলতে পারেন সেদিন ছিল একটা কুন্তী, আজ ঘরে ঘরে কুন্তী এসেছে রে, ঘরে তোকে মা বলিব আমি কেমন করে, ঘরে ঘরে তাহলে এরা মাও হতে পারে না, এরা বউ হতে পারে না, এরা স্ত্রী হতেও পারে না, এরা বোন হতেও পারে না। কি বলবো দেখুন, এই তো দেখো আমার মা এসেছে। বেটা ওরে কি হয় বলো, ধন জোগালে তোমার হাতের শাখা ছেড়ে অক্ষয় হোক মা, স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করো। হ্যাঁ, আমি আশীর্বাদ করি। আজ আমি কৃষ্ণ, আমি রাম, আমি গৌর করি। চার যুগের মধ্যে এই পুরুষের নাম ছাড়া জীবের কোনো গতি নাই। সীতা নাম নিলেও গতি নাই, রাধা নাম নিলেও গতি নাই, বিষ্ণুপ্রিয়া নাম নিলেও গতি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নামইব হরের নামইব কেবলম, কলো নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। কলিকালী তারক ব্রহ্ম নাম কে দিলেন না গৌর সুন্দর। তাহলে নারী, তোমাকে আমরা নিয়ে এসেছি সত্য, খেলার পুতুল তুমি আমার। আসতে বিড়াল দেখেছেন, বিড়ালের পিছনে একটা ল্যাজ থাকে, ল্যাজটাকে একবার ডাইনে আনে একবার বাঁয়ে আনে, খেলা করে বিড়াল, একবার পিঠে তোলে, তখন বিড়ালের ল্যাজটা মনে ভাবে যে আমি কি হনু রে। এবার পেটের তলায় এনে বিড়াল দেখবেন লেজটাকে কচকচ করে কামড়ায়, তখন এই ল্যাজ ভাবে যে আমি যেমন ছিলাম তেমনি হলাম। তদ্রূপ মা, পুরুষ হচ্ছে বিড়াল, নারী হচ্ছে তার ল্যাজ স্বরূপ। নারীকে নিয়ে খেলা করবার মানুষে আদি পুরুষ নিরঞ্জনের এক বিন্দু ঘাম, তাহে নারী জন্ম নিল আদ্যাশক্তি নাম। গোবিন্দের অর্ধ অঙ্গ যখন হলো আধা, আধা থেকে জন্ম নিল নাম তাই রাধা। হ্যাঁ, তাইলে এ নারীকে আমরা জন্ম দিয়েছি, এ নারীকে আমরা মা সাজিয়েছি। এখন বাসর ঘরে নারীকে আমি কি দিয়ে নিব? সকালবেলায় যদি মেয়ে বলে আগে আমি যেমন ছিলি তেমনি করে দে রে, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আমি যেমন ছিলাম তেমনি করে দে। পারা যাবে? পারা যাবে? যাবে না। এরা হচ্ছে মাল গাড়ি,
এই নারী হচ্ছে মালগাড়ি। এখন আলুর সময় তো বর্ধমানে খুব ভালো হয়, হয় না? বীরভূম বর্ধমান দুটো জেলা, আলুর জেলা, মুর্শিদাবাদে ছিটে ফোটা। তো এই আলু একটা ট্রাক্টরে লোড হচ্ছে। তো কার আলু? বলে আলুটা হচ্ছে আমাদের বিকাশ মণ্ডলের। কোথায় যাবে? বলে স্টোরে যাবে। বিকাশ মণ্ডলের 50 বস্তা আলু চলে গেল স্টোরে। বিকাশ বাবুর নামে 50 বস্তা মাল স্টোরে ঢুকে গেল। বাজারে যেমন দাম বেড়েছে, আবার লরি পাঠিয়ে দিয়ে ফোন করে দিল যে বিকাশ বাবুর 50 বস্তা মালের মধ্যে 40 বস্তা আবার বাজারে পাঠিয়ে দেওয়া হোক। তাহলে আলুটা কার? বিকাশ বাবু, তাই তো? লরির কাজ কি না? মাল এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ওখান থেকে এখানে খালাস করা। শ্বশুর বাড়িতে গর্ভবতী হলো, মায়ের বাড়িতে না হয় হাসপাতালে গিয়ে খালাস হলো, নয় কি? তাহলে এরা হচ্ছে সেই, কি আর বলবো মা, এরা হলো সেই ট্রাক্টর বা লরি। আর বেশি তোদেরকে বলবো না মা, তোরা আমার ভালো মা। আমি একটা পয়েন্টে বলে পালা, এবার শেষে করে যাই। একটু হবে বল গান শোনো গো সবাই। শীতকাল বড় ঠান্ডা, আপনারা তো ভালো শ্রোতা, আমার আছে জানা। তাই একটু হয়তো বেশি কিছু করছি আলোচনা। আসতে ওরে পুরুষ পুরুষ ত্রিবিধ পুরুষ, পুরুষ পুরুষ ত্রিবিধ পুরুষ, এই পুরুষ পুরুষ ত্রিবিধ পুরুষ পুরুষ ত্রিবিধ পুরুষ, পুরুষ বাছিয়া লবে, ওগো পুরুষ বাঁচিয়া লবে। গাইছি তো, এখন তো ছেড়ে দিইনি। আর সেই পুরুষের সঙ্গ পাইলে তুমিও পুরুষ হবে, আর সেই পুরুষের সঙ্গ পাইলে তুমিও পুরুষ হবে। তাহলে আমি সে কোন সে পুরুষের কথা বলছি? কলিকাল বেনাপোলের জঙ্গলে হরিদাস, জবন হরিদাস, মুসলমানের ছেলে, এটাই ছিল তার পরিচয়। হরিনামে মত্ত হয়ে সাধনায় বসেছে। রাজা রামচন্দ্র খান লক্ষ্য হীরাকে ডেকে বললেন, লক্ষ্য হীরা, তোমার রূপে তো 80 বছরের বৃদ্ধও কামে টলমল হয়। এই হরিদাসের ধ্যান ভঙ্গ করতে, ব্রহ্ম ক্ষয় করতে পারবে না তুমি? বলল, পারি পারি মহারাজ, আমি আপনার অন্যের সেবাদাসী, আপনার আদেশ আমার শিরোধার্য। আয়নাখানা হাতে নিয়ে সাজতে বসেছে। দিল ছাপ চুটকি পাও জোরে গুজুরি ঘঙ্গুর বোর গোলমলে হীরা কাটা যাক, দিল হাত মাতুলি পলা কাটি হীরের আংটি, হীরের চাবি, চাবি শিকল, চাবি গাঁথা তার। মহিষের ছেলের শাখা, দুই পার্শ্বে রেখা রেখা, মধ্যে কানে সুবর্ণের ঝাড়ি। আর প্রদক্ষ মোহনমালা উজ্জ্বল করেছে গলা, বাবা নীলকমলা কথা পাটে শাড়ি। দিয়ে উল্টো নতুন খোপা বেঁধে কনক চাপার ফুল, বাবা তেরি ঝুমকা পিপি পাতা ঝুলছে কানে দুল। এই যে কাঁচ পোকার টিক্ক বলে সজ্জিত হইল, এই ভাবে লক্ষ্য হীরা সাজিয়াই উঠিল। যথাই হরিদাস আমার বসে তারক ব্রহ্ম নাম করে, সেইখানেতে লক্ষ্য হীরা গেল তার দুয়ারে। লক্ষ্য হীরার রূপে স্বয়ং দেবতারা পর্যন্ত কামান্বিত হচ্ছে। হরিদাস কেমনে জপে চলেছে সেই তারক ব্রহ্ম নাম, সেই তারক ব্রহ্ম নাম। 1 লক্ষ নাম জপের শেষে দেখছে লক্ষ্য হীরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। কে মা তুমি? আমি কারো মা নই, আমি কারো মেয়েও নই, আমি লক্ষ্য হীরা, তুমি আমার বাসনা পূর্ণ করো। হরিদাস বলো, আমি বুঝেছি, তবে দেখো, রাত্রিবেলায় পুরুষ যাবে না নারীর কাছে, আর দিনের বেলায় নারী যাবে না পুরুষের কাছে। তো এখন তো সূর্য উঠে গেছে, কেমন করে তোমার বাসনা আমি পূর্ণ করি বলো? কেমন করে আমি রমণ দেব তোমাকে? বেশ, আজ আমি 1 লক্ষ নাম জপ করেছি, তো আজকে রাত্রে আমি 1000 করব। যদি রাত্রি বাকি থাকে, কথা দিলাম
তোমার বাসনা পূর্ণ করব। সেই দিনও লোক কইরা এসে দাঁড়িয়ে আছে সেইভাবে নাম জপছে, 1000 বার জপতে 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 নিশি ভোর হয়ে গেছে। লক্ষ্য হীরাও জপছে যে যদি ফাঁকি দিয়ে বেশি জপে ফেলে। একদিকে হরিদাস জপছে, একদিকে লক্ষ্য হীরা নাম জপছে, এও জপছে এও জপছে, জপতে জপতে যখন সূর্য উঠেছে বলল লক্ষ্য হীরা আজও তো সূর্য উঠে গেল, তাহলে আজ আমি 100 বার জপবো, আজ অবশ্যই রজনী থাকবে, আজ তুমি এসো। সেদিনও লক্ষ্য হীরা এসেছে, নাম জপ করছে শতনাম, তারক ব্রহ্ম নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রক্ষা করো প্রভু, রক্ষা করো। এই নারী কাম চরিতার্থ করার জন্য যে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে, এই ব্রহ্ম নাম জপ করতে করতে যেন আমার নিশিভোর হয়ে যায়। শতনাম জপতে জপতেও সেদিন সূর্য উঠে গেছে। লক্ষ্য হীরা বলছে বলো হরিদাস বলো, লক্ষ নাম জপ করতেও নিশিভোর, 1000 নাম জপ করতে নিশিভোর, 100 নাম জপ করতে নিশিভোর। আমার রূপ যৌবন দেখলে বৃদ্ধের মনেও দোলা জাগে, তোমার ওই নামের মধ্যে জপের মালায় কে এমন সুন্দর আছে যে আমার দিকে তোমার নজর নেই। হরিদাস বলল জানতে চাও কে আছে আমার এই জপের মধ্যে সুন্দর? সুন্দর শ্যামল ব্রজবিহরি তোমার শরণ করি ও গো হরি। যদি দেখতে চাও তোমার ওই কালো কুঞ্চিত কেশ যা পুরুষের মনে কামের জ্বালা ধরায়, তুমি মাথাটা নেড়া করো, সর্বাঙ্গ থেকে তোমার অলংকারগুলো খুলে ফেলো, গঙ্গায় স্নান করে 1 ঘটি জল এনে তুমি তুলসী গাছে দাও। আমার এক বাবা 10 টাকা দান করেছেন, আমি আশীর্বাদ করতে পারবো না আপনাকে, শুধু পুরুষের ভূমিকায় থেকে বলবো আপনার শেষের দিন কটা যেন খুব সুখে এবং শান্তিতে কাটে, কৃষ্ণ কৃপা যেন আপনার উপরে হয়। লক্ষ্য হীরা কি করলেন? মাথার কেশকে মুন্ডিত করে সর্বাঙ্গের অলংকার খুলে ফেলে গঙ্গা থেকে স্নান করে জল তুলে তুলসী গাছে দিচ্ছে। রাজা রামচন্দ্র খানের লোক বেনাপোলের জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, সবাই বলছে লক্ষ্য হীরা পালিয়ায় আগুন, পালিয়ায় আগুন। লক্ষ্য হীরা বলছে না, আমি দেখব আমার যৌবনের আগুন হরিদাসকে পোড়াতে পারিনি, আর বেনাপোলের জঙ্গলের আগুন আমি জপবো সেই নাম, সেই নামকে যদি পুড়িয়ে ছাই করে দেয় আমি জানবো সে নামের কোনো মহিমা নাই। আমি দেখবো কেমন গৌর সুন্দর, আমি দেখবো কেমন তার সেই নাম। একই অপরূপ হরিনাম গো, অপরূপ হরিনাম।
যাচ্ছে। হরিদাস পিছন ফিরে তাকাচ্ছে না। আজ থেকে বেনাপোলের এই আশ্রমের দায়িত্ব রইল তোমার উপরে। লক্ষ্যইরা এই আশ্রম তুমি চালাবে, আমি আর থাকবো না, এই বলে চলে যাচ্ছে হরিদাস। প্রিয় বন্ধু, তো নারী মজাতে এসে নিজেই মজে গেছে পুলিশের কাছে। হে নারী, তুমি সমাজে নষ্ট আর করো না, সমাজ নষ্ট আর করো না। ওরে নিজেও যেন আর নষ্ট হলো না। ওগো সমাজ নষ্ট আর করো না, নিজেও যেন তুমি নষ্ট হও না। সমাজ নষ্ট করো না। বাবা, শীতের রাত্রি তো, সেই দিনের গান আপনারা বাড়াতে বলছেন, আমি তাই একটু বাড়িয়ে দিলাম। আবার মোটামুটি 1 ঘন্টা মতো বল কাটাকাটি তো আছে নাকি, আর একটা পয়েন্ট দিয়ে আমি আপনাদের কাছ থেকে আমাদের গানের তো শেষ হয় না বাবা, বিশেষ করে কবি গানের শেষ নাই। নাটকেরও একটা নাটক আছে যবনিকায়, নাটক শেষ হয়। আসল নাটক হচ্ছে কবি গান, না আটক, যার কোনো আটক নাই, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। এক এক করে কবি আর শেষ হয়ে যায়, কিন্তু কবি গান শেষ হয় না, কবি গান থেকেই যায়। একটা পয়েন্ট, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আজ আমি পুরুষের ভূমিকায় এই বর্ধমান জেলায়, হয়তো নবদ্বীপের মায়াপুরে শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু বর্ধমানের কাটোয়ার ঘাটে যদি উনি না আসতেন, এখানে যদি মধু খেওর তার মস্তক মণ্ডন করে না দিত, তাহলে তার হয়তো চৈতন্য নাম হতো না। তিনি কাটোয়ার ঘাটে এসে চৈতন্য লাভ করলেন, যে তিনি আসলে কি করতে এসেছেন এই পৃথিবীর বুকে। তিনিও পুরুষ। তো বর্ধমান জেলা ধন্য, আপনাদের তো আবাদ করা মাটি, গৌর হরিদে এই মাটি আবাদ করে গেছে। নদিয়া, বর্ধমান, ঝাড়খণ্ডের একটা দিক উনি আবাদ করে গেছেন, কিন্তু যে মুর্শিদাবাদের মাটি, সেই মাটিতে মির্জাফর জন্মেছে। তাই মুর্শিদাবাদের লোককে বলে চোর চারটা দাগাবাজ, তিনি মুর্শিদাবাদ বলে। হ্যাঁ, এটা একটা প্রবাদ বাক্য। তো আমি বলি, আমি সেই মুর্শিদাবাদের একজন, আজকে আপনাদের সামনে পুলিশ হয়ে দাঁড়িয়েছি। যে মাটিতে মির্জাফর জন্মেছে, সেই মাটিতে দেখবেন কাঁদিতে রাজা লালবাবু। বাবু তো লালা, আর বাকি সব বলুন। হ্যাঁ, বাবু তো লালা আর বাকি সব এহেন লাল বাবু, যিনি একবার নয় 3 বার 16 আনা মূল্য দিয়ে বৃন্দাবনকে ক্রয় করেছিলেন। পৃথিবীতে যত ভক্ত আছে, সবচেয়ে বড় ভক্ত হচ্ছেন গোবিন্দের লাল বাবু। কারণ তিনি ছিলেন দুর্দণ্ড প্রতাপ রাজবংশের লোক, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাতি। এমন কোনো দিন ছিল না যে প্রজাকে খাম্বায় বেঁধে পিঠের চামড়া তুলে কর আদায় করা হতো না, অর্থাৎ খাজনা। হেন রাজা একদিন 4 আনার মাছ কিনেছে, 4 আনার মাছ কিনে রান্না করে খেয়েছে। তখন 4 আনা মানে অনেক পয়সা। ঘুমিয়ে গেছে আনন্দে, মেছুনি বসেই আছে, চৈত্র মাস। মেছুনি ডাক দিচ্ছে, বাবু গো, পারাপারে যেতে হবে বাবু, বেলা বেশি নাই। বাইরে থেকে ভাগ্নে বলছে, মামা বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দেবো। ফাল্গুন চৈত্র মাসে মাছের ঝাড়ে আগুন দিলে মাছ ভালো হয়। লালবাবু চমকে উঠে বিছানায় বসলেন। তাই তো, কামনা বাসনায় আগুন দিতে হবে বলছে একজন, আর একজন বলছে পারাপারে যেতে হবে, বেলা বেশি নাই। সত্যি তো আর বেলা বেশি নাই। তিনি তার সর্বাঙ্গের দামি মূল্যবান গজমতির হার থেকে আরম্ভ করে সব কিছু খুলে রেখে, একটি কৌপিন পরিধান করে, হাতে একটি দণ্ড, একটি কমণ্ডল আর একটি কম্বল কাঁধে করে বাইরে এলেন। মেছুনির কাছে এসে বললেন, তুমি আমায় ঋণমুক্ত করে দাও মেছুনি। বলে, কে তুমি গো? বলল, আমি লালবাবু, আমি রাজা ছিলাম। তুমি লালবাবু? লালবাবুর গায়ে কত গয়না আছে জানো? তুমি একটা ভিখিরি, তুমি আবার লালবাবু হতে যাবে কেন? বললো, তুমি ঠিক বলেছো মা,
তুমি ঠিক বলেছো, আমি সত্যি এখন ভিখিরি। আমি এতক্ষণ আগেও রাজা ছিলাম, মহারাজ ছিলাম। তো তাহলে আমার পয়সাটা দাও। বলে তোমার পয়সা দেওয়ার মতো আমার আর ক্ষমতা নাই। কেন, তোমার এত বড় রাজ্যপাট, তুমি চারানার মাছ খেয়েছো, পয়সা দিতে পারো না? তুমি জানো এই পয়সাটা না নিয়ে গেলে আমার বাড়ির ছেলেমেয়েরা উপোস দিয়ে থাকবে। লালবাবু অবাক হয়ে গেলেন, তাই তো, তাহলে আমি এখন কি করি? মেয়েটি বলল, শোনো, তোমার যদি পয়সা দেওয়ার মুরদ না থাকে তাহলে এক কাজ করো না, তুমি তো অনেক ভিখিরিকে ভিক্ষে দিয়েছো, তো ভিক্ষে করতে, মাধুকরি করতে কেমন লাগে? তুমি একবার ভিক্ষে করে আমাকে পয়সা দিয়ে ঋণ মুক্ত হও। আমি কিন্তু তোমাকে ঋণ মুক্ত করতে পারবো না, পয়সা আমার চাই। লালবাবু মনে চিন্তা করলেন যে আমাকে মাধুকরি করতে হবে, মেছুনির মাছ খেয়েছি, আমি যদি ঋণের বোঝা মাথায় নিয়ে এখান থেকে কোথাও যাবার চেষ্টা করি তাহলে সে কাজ আমার সফল হবে না। তাই তিনি প্রথমে কি করলেন না, যেখানে মাছের বাজার কাঁদিতে আজ ওই লালবাবুর কাঁদির ডোবে মেলা হয়, এই অনুষ্ঠানটাকে লক্ষ্য করে এই লালবাবুর কথা যেবা শোনে যেবা খায়, ধনে জনে বাড়ে, তার সংসারে স্বামীর আগে স্ত্রীর আগে স্বামী নাহি মরে, মায়ের কোলে মরে না ছেলে, লালবাবুর নাম নিলে ধন্য ভক্ত রাজা লালবাবু আমাদের কলি কালে। যেবা শোনে যেবা গায়, পুণ্যবান সেই হয় এ কলির মাঝে। তাই লালবাবুর কথা শুনতে গেলে শুনতে হবে সেই ভক্ত সেজে। নজরুল ইসলাম কলম ধরলেন, চিরদিন তাহার সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে যে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। নজরুল ইসলাম এই লালবাবুকে অনুসরণ করে এই গানটি তৈরি করেছিলেন। আজকে যে রাজা ধীরাজ, কাল সে যে ভিক্ষা চায়। প্রথমে গিয়ে তিনি হাত পাতলেন। এখানে যারা ভক্ত আছেন শ্রোতা, মা, মাসি, বাবা, কাকা, প্রত্যেকেই আপনারা কৃষ্ণ অন্তপ্রাণ, কৃষ্ণ ভক্ত। এটাই গৌর হরির বিশ্রামাগার, অর্থাৎ এখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন। এটা সেই বিখ্যাত বিশ্রামতলা। প্রত্যেকটা মা এবং বাবারা কৃষ্ণ ভক্ত। আমি সকলের কাছে নিবেদন করছি, চলে যাবেন না কেউ, কিন্তু আমি যখন এই লালবাবু গাইব তখন যার যেমন মন এখানে এসে আপনারা 2-10 টাকা দান করবেন। যথা কৃষ্ণ কথা হয় তথা বৃন্দাবন, দান কখনো হয় না নষ্ট, দানে তুষ্ট ব্রজের কেষ্ট, দান দিলে দান থাকবে ধরা, যেদিন হবে প্রয়োজন। তো আপনারা দেবেন এবং নিজের জায়গায় গিয়ে আবার বসবেন। তাহলে সেই অত বড় দুর্দণ্ড প্রতাপ, বিশ্ব ক্ষমতার পুরুষ মুর্শিদাবাদের মাঝখানে তিনি অহংকার, ক্রোধ, লোভ, ঐশ্বর্য, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। ঐশ্বর্য মাধুর্য দুই সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। ব্যভিচারী নারী না হবে কান্ডারী, নায়িকা বাছিয়া লবে, ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। তাহলে নারী কেমন সঙ্গ করতে হবে? যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার নিজ নায়কে লুকায়ে হিয়ার মাঝারে ভব নদী কর পার। যাইবি দক্ষিণে কহিবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে, সাপের মুখেতে ভেকের ভেকেরে নাচাবি, থাকিবি মনের সুখে। লালবাবু দুটি হাত পেতেছে, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ঋণ শুধিবার তরে আসি। ভিক্ষা দাও গো নগরবাসী, শুধিবার তরে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী, শুধিবার তরে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী। আই গো তোরা মায়ার মাসি, গো তোরা মায়ার
করে সেদিন কাঁদির মাছ বাজারের সমস্ত মাছের যারা ব্যবসা করত তারা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। এ কোন লাল বাবুকে আমরা দেখছি? আজ যে লাল বাবু নির্বিচারে নির্লজ্জায় অর্ধলঙ্গ প্রায় কৌপিন পরিধান করে আমাদের কাছে এসে হাত পেতেছে। আমরা কেমন করে ভুলে যাব সেদিনের কথা? আমাদের পিঠে এখনো চাবুকের দাগ আছে। খাজনা দিতে পারিনি বলে আমাদের খাম্বায় বেঁধে যে লাল বাবু আস্তে পিস্তে লড়াতে বেত্রাঘাত করেছে, এ জ্বালা যে সইতে নাই, এ জ্বালা যে সইতে নাই। আজ রাজা হলেন তিনি ভিখারি, সইতে নাই, রাজা হলো তিনি ভিখারি, এ জ্বালাতে সইতে নাই। মাননীয় সুধী সমাজ, আপনারা কেউ চলে যাবেন না। এই মিলন গীতি না শুনে যদি আপনারা ফিরে যান তাহলে কি হবে জানেন? আমাদের ঝগড়াঝাঁটি মিটে যাবে আসরের পরে, কিন্তু আপনাদের সারা বছর বাড়িতে বাড়িতে ঝগড়া মিটবে না বাবা। তাই আপনারা বসুন। লাল বাবু সমস্ত গোটা কাঁদির বাজারে মাদকরি করে তিনি এসে মেছুনির কাছে সেই দান দিয়ে বললেন, মেছুনি, আজ তুমি আমাকে একটা নূতন জীবনে দীক্ষা দিয়েছো, তুমি আমার গুরু, তুমি আমাকে এবার ঋণ মুক্ত করে দাও। আর বলো এবার আমি কোথায় যাব? মেছুনি বললেন, কেন তোর ঘরে? বলল, না আমি আর ঘরে যাব না, আমি যাব না, যাব না, যাব না ঘরে, আমি যাব না, যাব না, যাব না ঘরে, আমি যাব না, যাব না, যাব না ঘরে। বাহির করেছে পাগল মরে, আমি যাব না, যাব না ঘরে, আমি যাব না, যাব না, যাব না ঘরে, যাব না। আমি যাব না, ঘর আর আমার জন্য নয়। বলো। মেছুনি বললেন, বুঝতে পেরেছি, তোর বিষয়ে বৈরাগ্য এসেছে। বিষয়ে আসক্তি নষ্ট না হলে কখনো কৃষ্ণ কৃপা হয় না। চলে যা, সোজা চলে যা মধুর বৃন্দাবন, যেখানে শোক নাই, রোগ নাই, দুঃখ নাই, 12 মাস বসন্ত পবনে মলয় বাতাস বইছে, সূর্যের কিরণ প্রভা যা চাঁদের মধুর জ্যোৎস্নার মতো স্নিগ্ধ। যা লালা, তুই সেইখানেই ফিরে যা। রূপ দেখালেন। পৃথিবীকে যখন সৃষ্টি করার কালে ভগবান শ্রী বিষ্ণু মায়াকে 3 ভাগে ভাগ করলেন। শিবকে দিলেন মহামায়া, জীবকে দিলেন মায়া, আর ভক্ত ভগবানের যোগাযোগের জন্য রাখলেন যোগ মায়া। সময় হয়েছে লালা, তাই তোর দ্বারে এসেছি আমি। চেয়ে দেখ আমি কে, কালী তারা সরসী ধূমাবতী ভুবনেশ্বরী বগলামুখী ছিন্নমস্তা এতদশ মহাবিদ্যা শাস্ত্রবিদ্যা প্রতিষ্ঠা। তিনি যখন সেই রূপ দর্শন করালেন, প্রণাম করে লালা পিছন ফিরে যাইবে না। মাগো, তোমরা যারা এই লালার উপাখ্যান শুনেছ এবং দান দিয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করি, পতি পরায়ণ হও। পতি পরম গুরুর অতিদান কালে পতির জন্য মেয়ে ছেলে বাপের কুল থেকে যায় স্বামীর কুলে। পতি ভক্তি ভুলে যারা পরের দিকে চায়, দিনে দিনে বংশনাশ তাদের দিতে হয়। তাই আমি পুরুষের ভূমিকায় দাঁড়িয়ে সকল নারীকে বলবো, নারী তোমাদের চৈতন্য হো, নারী তোমাদের চৈতন্য হো, নারী তোমাদের চৈতন্য হো। শ্বশুর বাড়িকে যদি মনে করো যেটা আমার তীর্থস্থান, আমি মা বাবা দেশ ঘর ত্যাগ করে শ্বশুর ঘরে এসেছি, এটাই আমার তীর্থস্থান। শ্বশুর আমার পিতার তুল্য, শাশুড়ি আমার মাতৃতুল্য, দেওর ননদ আমার ভাই বোন, প্রতিবেশী আমার মাসি পিসি। দেখবে তুমি অগাধ শান্তিতে আছো। আর যদি বৈষম্য টেনে আনো, তুমিও সুখী হবে না, সংসারও সুখের হবে না। এইবার লালবাবু ওই রূপ দর্শন করে তিনি চললেন। কোথায় চললেন? চলে রে আমার মন মধুর বৃন্দাবন,
যমুনার ধারে ধারে তমালে দিব আবার চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দেব ব্রহ্মাণ্ড দেবায় ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় ধসে রঘুনাথায় নাথায় সীতাপতে রামপতে রাম রাম লক্ষ্মণ ভজঙ্গির ভুবরঙ্গির ভুবরতিলকম রাসুরাবতী সুন্দরম কাকুস্থতম করুণাময়ং বিপ্রপেয়ং গুণনিধি অযাচিত দান দিলে খাই না দিলে অনাহারে যায়। 1 বছর লাল বাবু কারো কাছ থেকে হাত পেতে কিছু চাইলেন না। কেউ কিছু দিলে খেলেন, কেউ না দিলে সেদিন অনাহারে গেল। 1 বছর গেল তার মাধুকরী দিলে খেতে। 3য় বৎসরে তিনি পৌঁছালেন বৃন্দাবনে। এখানে গিয়েই তিনি কৃষ্ণ কৃপা লাভ করলেন। মাধবেন্দ্র পুরীর কাছে নিলেন দীক্ষা। এই কাঁদি রাজবাবু লালা, এই নারী পুরুষের ত্যাগ, পুরুষের বীরত্ব যদি সেদিন ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টার সূর্য সেন, বীর বালক টেগরা তারা যদি দেশের জন্যে লড়াই না করত, ফাঁসি না যেত, তাহলে এই ভারতবর্ষ স্বাধীন হতো না। আজি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, কোথায় আছে অশ্রু জলে। আজ মন্দির সমান কালে কত প্রাণ হলো বলিদান মিঠাই আছে অশ্রু জলে আস্তে বন্দে মাতরম কে লিখলেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। নেতৃত্ব কে দিলেন? ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র। শহীদ হলেন কারা? ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাস্টার সূর্য সেন। প্রিয় শত্রুমণ্ডলী, আমি নারীকে ছোট করব না, কারণ নারী আমার মা। আমি এমন কোনো কথা বলিনি যাতে নারীর মনে আঘাত লাগে। শুধু নারীর চৈতন্য হোক এটাই আমি চেয়েছি। এই বলে একাই কখনো হয় না কো জয়ী পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। পুরুষ ধরেছে হাল, নারী এনেছে জল। হালে আর জলে সোনার বাংলা উঠেছে ভরিয়া, সুজলা সুফলা শস্য শ্যামলা ফলিয়া। পৃথিবীর যাহা চির সুন্দর চির কল্যাণকর, অর্ধেক তার সিজিয়াছে নারী, অর্ধেক তার নাম। কর্মের নির্যাস, সবুজের উচ্ছ্বাস, বসন্তের নবফুল সজ্জা, লক্ষ্যের হলাহল, ভাগ্যের গ্যারাগল, দুরন্তের চূড়ান্ত লজ্জা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই বলে আজকের কবির পালা আপনাদের চরণ প্রান্তে রেখে আমরা এবার একটু বলের দিকে যাই। আমি আবার আমার প্রতিপক্ষ পাল্লাদারকে পুত্রবৎ আশীর্বাদ করি। আজকের ছোট্ট শিশু রঞ্জিত বিশ্বাস একদিন বাংলার বাঘ সনদ বিশ্বাসের সন্তান হয়ে শত চন্দ্রের ন্যায় কিরণ প্রকাশিত করে এই কবির আকাশ অলঙ্কৃত করবে। হয়তো আমি সেদিন থাকবো না, থাকবে কবির শ্রোতা। এই আশীর্বাদ তোমাকে আমি করি। এবার গানের শেষে 10-এর পাশে করি বলে সূচনা, শেষে